আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজনীন নাহার। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। সাপ্তাহিক ছুটির দিনে লকডাউনে গুল শুনশান রাজধানীর প্রধান সড়ক, নিত্যপণ্যের বাজারে ক্রেতার উপস্থিতি কম। প্রবাসীদের কর্মস্থলে ফেরা নিশ্চিত করতে মধ্যপ্রাচ্যের 4 দেশ ও সিঙ্গাপুরে কাল থেকে বিশেষ ফ্লাইট। খালেদা জিয়ার করোনা সংক্রমণ খুবই সামান্য, অক্সিজেন স্যাচুরেশন ভালো, জানালেন ব্যক্তিগত চিকিৎসক। এভারকেয়ার হাসপাতালে সিটি স্ক্যান। এবং কক্সবাজার সৈকতে ভেসে আসা 2 তিমির মৃত্যু অস্বাভাবিক, বলছেন সামুদ্রিক মৎস্য গবেষকরা। কারণ অনুসন্ধানে চলছে তদন্ত। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত সংবাদ। দেশ জুড়ে টানা 8 দিনের সর্বাত্মক লকডাউনের তৃতীয় দিন সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় রাজধানীর প্রধান সড়ক আজ অনেকটাই শুনশান নীরব। একমাত্র জরুরি সেবা কাজে নিয়োজিত মানুষরাই রাস্তায় নামছেন। পাশাপাশি রয়েছে নিত্য পণ্যের কেনাকাটায় বের হওয়া মানুষ। ব্যক্তিগত গাড়ি চলাচলও কম রয়েছে। সড়কে গত 2 দিনের মতো আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে। মোড়ে মোড়ে চেকপোস্টে প্রয়োজন ছাড়া কেউ বের হয়েছেন কিনা তা যাচাই বাছাই করছে পুলিশ। সরকারি মন্ত্রিপরিষদ বিভাগের 13 দফা নির্দেশনা অনুযায়ী বুধবার থেকে শুরু হওয়া সারা দেশে সর্বাত্মক লকডাউন চলবে 21 এপ্রিল পর্যন্ত। দর্শক, রাজধানীর নীলক্ষেত মোড় এলাকায় রয়েছেন আমাদের সহকর্মী একরামুল হক সায়েম। আমরা এখন সরাসরি কথা বলছি তার সঙ্গে। সায়েম, লকডাউনের সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর প্রধান সড়কগুলোর ছবি কেমন দেখছেন? নাজনীন, যেমনটা আপনি সংবাদে জানাচ্ছিলেন যে আজকে যেহেতু ছুটির দিন, মানুষের বের হওয়ার সংখ্যা কিন্তু কম। আপনি জানেন যে প্রথম দিনেও মানুষ কম বের হয়েছেন, কারণ সেদিনও ছুটির দিন ছিল। কিন্তু গতকালকে যেহেতু কলকারখানা খোলা ছিল, ব্যাংক খোলা ছিল এবং জরুরি বিভিন্ন সেবা প্রতিষ্ঠান খোলা ছিল, সেজন্য যানবাহনের চাপ ছিল ঢাকার সড়কে। কিন্তু আজকে কিন্তু উল্টো অবস্থা আমরা দেখতে পাচ্ছি। আমরা বিভিন্ন সড়ক ঘুরে দেখেছি, সড়কগুলোর অবস্থা এখানে ঠিক আমার পেছনে যেমনটা দেখছেন এরকমই রয়েছে। ব্যক্তিগত পরিবহনের সংখ্যা এবং মোটরসাইকেলের সংখ্যা খুবই কম। যারা একেবারে জরুরি কাজ যাদের রয়েছে তারাই কেবল বের হয়েছেন। আপনি দেখতে পাচ্ছেন যে সড়কে কিছু রিক্সা মূলত রয়েছে এবং রিক্সা চালকরাও অনেকটা অলস সময় পার করছে। তারা বলছেন যে তারা তেমন একটা যাত্রী পাচ্ছেন না, এরকমই অবস্থা রয়েছে। এবং এখানে কিন্তু এই মোড়ে আমি যে নীলক্ষেত মোড়ে রয়েছে, এখানে কিন্তু পুলিশের তৎপরতাও কিন্তু খুব একটা দেখা যাচ্ছে না, যেটি গত 2 দিন ছিল। যদিও গত 2 দিনের মতোই বিভিন্ন মোড়ে মোড়ে পুলিশের চেকপোস্ট রয়েছে এবং সেখানে গত 2 দিনের মতোই যাচাই বাছাই করা হচ্ছে যে জরুরি প্রয়োজনেই শুধুমাত্র যারা বের হয়েছেন তাদেরকেই রেখে অন্যদেরকে ফেরত দেওয়া হচ্ছে এবং কারো কারো বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই কাজটিতে আজকে পুলিশকে গতকালকে যেরকম কিছুটা হিমশিম খেতে হয়েছে, যেহেতু অনেক মানুষ বের হয়েছেন, অনেক যানবাহন ছিল, আজকে পুলিশের মধ্যেও এক ধরনের অলস সময় পার করতে আমরা দেখেছি। তবে নিত্য পণ্যের কেনাকাটার জন্য আমরা দেখেছি যে অলিগলিগুলোতে মানুষ বের হয়েছেন, যে এই কাঁচা বাজারগুলো রয়েছে সেগুলোতে বের হয়েছেন। কিন্তু সড়কগুলোতে আজকে যেটি আপনি বলছেন যে অনেকটাই শুনশান নীরবতা। এমনিতে ছুটির দিন, তার উপরে লকডাউন, অনেকটা অচেনা দৃশ্য এই রাজধানী ঢাকায়। নাজনীন, সায়েম, আপনাকে ধন্যবাদ। রাজধানীতে স্থায়ী কাঁচা বাজার 70টিরও বাইরে লকডাউনের সময় অনেক অস্থায়ী বাজার বসেছে, তবে এখনো তেমন ক্রেতা উপস্থিতি নেই। তবে কঠোর লকডাউনের মধ্যেও বাজারে যারা আসছেন তারাও মানছেন না স্বাস্থ্যবিধি। অনেকের মুখে ছিল না মাস্ক, আবার কারো কারো কাছে মাস্ক থাকলেও তা থুতনিতে ছিল। বাজারগুলোতে নেই স্যানিটাইজ বা জীবাণুনাশক করার তেমন কোনো সরঞ্জাম। রাজধানী হাতিরপুল বাজারে রয়েছেন সহকর্মী নিয়াজ জামান সজীব, কথা বলছি তার সঙ্গে।
সজীব, নিত্যপণ্যের বাজার পরিস্থিতি সম্পর্কে আমাদের জানাবেন, বিশেষ করে বাজারে যারা আসছেন এবং তাদের স্বাস্থ্যবিধি সম্পর্কে, তাদের মাস্ক পরার প্রবণতা কেমন দেখছেন? নাজনীন, আসলে এই মুহূর্তে আমি রয়েছি রাজধানীর অন্যতম একটি কাঁচা বাজার, যেটি আমরা সবসময় বলে থাকি যে এই কাঁচা বাজারটি জনবহুল। এখানে কিন্তু ক্রেতাদের উপস্থিতি অনেক থাকে, কিন্তু আজকে আসলে রোজার মাসের প্রথম শুক্রবার। আপনাদেরকে যদি দেখাই তাহলে আপনারা দেখতে পারবেন যে এইখানে কিন্তু কাঁচা বাজারে ক্রেতাদের উপস্থিতি খুব একটা লক্ষ্য করা যাচ্ছে না, এবং যারা রয়েছেন তারা, আমরা যেটা দেখছি, অনেকে স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে যে সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে, চিকিৎসকরা বলছেন, জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সেই বিষয়টি কিন্তু এখানে খুব বেশি মানা হচ্ছে না। এটা কিন্তু শুধু ক্রেতা বিক্রেতাই নয়, বরং বাজার ব্যবস্থাপনা কমিটির লোকজনের সাথে আমরা কথা বলেছি, তাদের পক্ষ থেকেও তেমন কোনো উদ্যোগ লক্ষ্য করিনি আসলে, যে আপনার জীবাণুনাশক বিভিন্ন ধরনের ব্যবস্থা রাখা, হ্যান্ড স্যানিটাইজ করার জন্য স্প্রে রাখা বা যে ব্যাপারগুলো দরকার সেগুলো কিন্তু আমরা লক্ষ্য করিনি। আর বাজারে যেটা বলা যায় যে জিনিসপত্রের দামের যে ঊর্ধ্বগতি যেটা ছিল যেসব পণ্যের, সেগুলো কিন্তু রয়েছে। কারণ রোজার মাসে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, যেমন বেগুন, শসা, লেবু, এগুলোর দাম কিন্তু ঊর্ধ্বগতি রয়েছে। আর এছাড়া মাংসের ব্যাপারে বলা যায়, খাসির মাংস 900 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, আর গরুর মাংস আমরা দেখেছি এই বাজারে 600 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে আরেকটি যে বিষয়টি বলে রাখি, এই বাজারের বাইরেও কিন্তু বিভিন্ন অলিগলিতে বিভিন্ন বাজার বসেছে, অস্থায়ী বাজার, সেখানে কিন্তু মানুষের উপস্থিতি আমরা লক্ষ্য করেছি। আর সবচেয়ে যেটা বড় প্রয়োজনীয় সেটা হচ্ছে বাজার মনিটরিং করার জন্য আসলে এই করোনাকালে কতটা স্বাস্থ্যবিধি মানা হচ্ছে সে বিষয়টি কিন্তু আমরা তেমন একটা লক্ষ্য করিনি। আর সার্বিকভাবে হয়তো এখানে যারা বিক্রেতা রয়েছেন তারা বলছেন সময়ের সাথে হয়তো বা ক্রেতা উপস্থিতি আরও বাড়বে। নাজনীন, এই ছিল আমার কাছে এখানকার অবস্থা। সজীব, আপনাকে ধন্যবাদ। প্রবাসী কর্মীদের কর্মস্থলে ফেরা নিশ্চিত করতে আগামীকাল শনিবার 17 এপ্রিল থেকে 5টি দেশে ফ্লাইট পরিচালনার বিশেষ অনুমতি দিচ্ছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক। এই 5টি দেশ হচ্ছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতার ও সিঙ্গাপুর। উচ্চ পর্যায়ের বৈঠকের পর বৃহস্পতিবার রাতে বেবিচকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 17 এপ্রিল থেকে এই দেশগুলোতে প্রবাসীদের নিয়ে যাবে এয়ারলাইন্সগুলো। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বর্তমান শিডিউল ফ্লাইটসমূহকে স্পেশাল ফ্লাইট হিসেবে ঘোষণা করা হবে। স্বাস্থ্যবিধি প্রতিপালন, কোয়ারেন্টাইন ও অন্যান্য বিষয় বিবেচনা করে আদেশ জারি করা হবে। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে লকডাউনজনিত কারণে বর্তমানে দেশে আন্তর্জাতিক সকল ফ্লাইট বন্ধ রয়েছে। করোনা আক্রান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ভালো আছেন। গতকাল রাতে তার সিটি স্ক্যান করানো হয়। রাত 9:45টার দিকে বাসা থেকে বিশেষ ব্যবস্থায় তাকে বারিধারার এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়। সিটি স্ক্যান শেষে 10:30টার দিকে ওই হাসপাতাল থেকে বাসায় ফেরেন তিনি। তার করোনা সংক্রমণ খুবই সামান্য বলে জানিয়েছেন ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ। ব্যক্তিগত চিকিৎসক দলের প্রধান অধ্যাপক FM সিদ্দিকী জানিয়েছেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে। বৃহস্পতিবার বিকেলে গুলশানের বাসভবনে ফিরোজায় খালেদা জিয়াকে দেখতে এসে এই চিকিৎসক আরও জানান, বিএনপি চেয়ারপারসনের অক্সিজেন স্যাচুরেশন সহ সবকিছু ভালো আছে। গত 11 এপ্রিল স্বাস্থ্য অধিদপ্তর জানায় খালেদা জিয়া করোনা পজিটিভ। এখন পর্যন্ত যে সিটি ফাইন্ডিংস আছে সেটাকে ক্লিনিক্যালি আমরা মনে করতে পারি যেটি অত্যন্ত মিনিমাম। যে কোনো পরিস্থিতিতে যে কোনো সময় যাতে আমরা যে কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারি, আমাদের সেই প্রস্তুতি আলহামদুলিল্লাহ আছে। করোনা ও এর উপসর্গে দেশের বিভিন্ন জেলায় এখন পর্যন্ত 11 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে বরিশাল বিভাগে মারা গেছে 8 জন। মৃতদের মধ্যে 4 জন ভাইরাসে আক্রান্ত হয়ে অপর 4 জন উপসর্গ নিয়ে মারা গেছেন। মৃতরা সকলেই বরিশাল ও ঝালকাঠির বাসিন্দা। এছাড়া বিভাগের 6 জেলায় নতুন আক্রান্ত 95 জন। কুমিল্লায় ভাইরাসে মারা গেছেন আরও 3 জন। মৃতদের সকলের বয়স 55 থেকে 75 বছরের মধ্যে। এ সময় জেলায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন আরও 65 জন। সম্প্রতি কক্সবাজার সমুদ্র সৈকতে ভেসে আসা 2টি তিমির মৃত্যুকে
অস্বাভাবিক বলছেন সামুদ্রিক মৎস্য গবেষকরা। তারা বলছেন এ ধরনের মৃত্যু সমুদ্রের জীববৈচিত্র্য নষ্ট করবে। তিমির মৃত্যুর প্রকৃত কারণ বের করতে তদন্ত চলছে বলেও জানান তারা। মাহবুব কবির চপলের রিপোর্ট। গত 9 ও 10 এপ্রিল কক্সবাজারের হিমছড়ি সমুদ্র সৈকতে 10 টনের বেশি ওজনের দুটি তিমির মরদেহ দেখতে পান স্থানীয়রা। ঠিক কী কারণে তিমি দুটির মৃত্যু হয়েছে তা নিয়ে শুরু হয় কৌতূহল। নমুনা সংগ্রহ করেন সামুদ্রিক মৎস্য গবেষণা কর্মকর্তারা। প্রাথমিকভাবে তারা মনে করছেন আঘাত বা বিস্ফোরণজনিত কারণে তিমি দুটির মৃত্যু হয়েছে। তৃতীয় দিনে যে তিমিটি ছিল তার পৃষ্ঠদেশে প্রায় 5.5 ফিট জায়গায় আঘাতপ্রাপ্ত ছিল এবং আগের দিনেরটাও আঘাতপ্রাপ্ত ছিল। আমরা স্বাভাবিকভাবে ধরে নিতে পারি আঘাতপ্রাপ্ত হয়ে মারা গিয়েছে। অন্য আরেকটি কারণ হতে পারে ওই সময় কোনো মহড়াজনিত কারণে বা মহাসময় বিস্ফোরণে কোনো কারণ মারা যেতে পারে। গত বছর লকডাউনের সময় সৈকতে মৃত ডলফিন দেখা গেছে। এবছর ভেসে এলো মৃত তিমি। সামুদ্রিক প্রাণী গবেষকরা বলছেন ডলফিন ও তিমি শান্ত পরিবেশ পছন্দ করে, তাই জাহাজ বা মানুষের বিচরণ কমে গেলে সৈকতের কাছে আসে। তবে এ ধরনের মৃত্যু ঠেকাতে না পারলে সমুদ্রের জীববৈচিত্র্যের ক্ষতি হতে পারে। অবশ্যই চিন্তার কারণ আছে যে এই প্রজাতিগুলো বাংলাদেশের যে জলসীমায় ছিল, এরা তো এটা ঐতিহ্য, এগুলো যদি বিলুপ্ত হয়ে যায় তাহলে তো বাংলাদেশের অনেক ক্ষতি হয়ে যাবে, জীববৈচিত্র্য বাংলাদেশের কমে যাবে। এবং ডলফিন এবং হোয়েল যে একটা ইম্পর্টেন্ট গ্রুপ অফ বন্যপ্রাণী, ওয়াইল্ড লাইফ, সেই জায়গাটাতে আমরা হারিয়ে ফেলবো। যেসব এলাকাগুলোতে বিশেষ করে হোয়েলগুলো আসছে বা মারা যাচ্ছে বা ডলফিনগুলো যাচ্ছে, সেসব জায়গাগুলোতে আমরা যদি শিপ এবং এই যে জলযানগুলো যাতায়াতগুলো নিয়ন্ত্রণ করতে পারি বা অন্য দিক দিয়ে ডাইভার্ট করে দিতে পারি, সেটার জন্য কিন্তু বন্যপ্রাণী আইন আছে। প্লাস্টিক পলিউশনটা আমাদের কমানোর দরকার এবং এটা রাষ্ট্রীয়ভাবে এটা ব্যবস্থা নেওয়া সম্ভব। অন্যান্য ব্যবস্থাপনার পাশাপাশি লকডাউনের সময় সমুদ্র সৈকতে মৎস্য কর্মকর্তাদের টহল জোরদারের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। এবার ইভ্যালি ইফতার সংবাদ। প্রধান সড়কে দেখা না গেলেও রাজধানীর বিভিন্ন এলাকার অলিগলিতে বসেছে ইফতারের অস্থায়ী দোকান। স্বাস্থ্যবিধি না মেনে এসব দোকানে চলছে বেচাকেনা। লকডাউনের প্রভাব পড়েনি পাড়া মহল্লায়। অনেকের মুখে মাস্ক নেই, মানা হচ্ছে না শারীরিক দূরত্ব। এতে করে লকডাউন কতটা সফল হবে আর করোনা সংক্রমণ কতটা কমবে তা নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন। বিস্তারিত শারমিন রিহার রিপোর্টে। রাজধানীর হাতিরপুল এলাকা, নানা পদের ইফতারি পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। দুপুর থেকেই তা কিনতে ভিড় মহল্লার বাসিন্দাদের। নগরীর প্রায় সব এলাকাতেই চলছে এমন বেচাকেনা। জরুরি প্রয়োজন ছাড়া এবারের লকডাউনে ঘর থেকে বের হওয়া নিষেধ থাকলেও ইফতার কিনতে অলিতে গলিতে মানুষের ঢল নেমেছে। রাজধানীর মগবাজার, ফার্মগেট, তেজকুনিপাড়া সহ বিভিন্ন এলাকায় পাড়া মহল্লার রেস্তোরাঁ, এমনকি ফুটপাতের খাবারের দোকানেও চলছে এসব পণ্যের বেচাকেনা। না কিনে ভালো, দোকানপাট তো আমার ব্যবসা বাণিজ্য বন্ধ, এই জন্য না এটা পরিহার করা উচিত। না কিনে উচিত না, আমরা ছেপ কিনতেছি ওই জন্য। না বাসা, আমরা তো ব্যাচেলার মানুষ, কেনা উচিত না, তারপরে তো ইফতারি করতে হবে। ওয়াইফ বাচ্চারা বলছে একটু হালিম খাওয়ার জন্য, আর সবই বাসায় হয়, জাস্ট হালিমটার জন্য আসা, আর কিছু না। বাসায় বাইরে খাবার খুব একটা হয় না আমাদের, ফল ফ্রুট এইটাই চলে। ইফতার সামগ্রী কিনতে এসে অনেকেই স্বাস্থ্যবিধি মানছেন না। করোনা ভাইরাস সংক্রমণের আশঙ্কার মধ্যেও পাশাপাশি দাঁড়িয়ে হইচই করে অনেকেই ভিড় করছিলেন দোকানে। তাড়াহুড়ো করে বের হয়ে গেছে, এখন অবশ্যই মাস্ক পরা উচিত। আম পাবলিক কিছু করার নয়, কি করব? আমরা বলতেছি আপনারা গ্যাপ মেনটেন করেন, ওনারা মেনটেন করতেছে না। রমজানের পবিত্রতা রক্ষার পাশাপাশি চলমান মহামারী পরিস্থিতির মধ্যে আরও সতর্ক না হলে সংক্রমণ মারাত্মক রূপ নিতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। শারমিন রিহা, এটিএন বাংলা, ঢাকা। ভালো ফলন পেয়েও মুখে হাসি নেই শরীয়তপুরের পেঁয়াজ ও রসুন চাষিদের মুখে। বাজার মূল্য কম থাকে উৎপাদন খরচ উঠবে কিনা এই আশঙ্কা নিয়েই মাঠ থেকে ফসল তুলছেন কৃষাণীরা। তবে কৃষি বিভাগ বলছে ভরা মৌসুমে বিদেশ থেকে পেঁয়াজ আমদানি বন্ধ করা গেলে বাজার নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। শরীয়তপুর থেকে রকুনুজ্জামান পারভেজের রিপোর্ট, জানাচ্ছেন ইশরাত লিমা।
অন্যবারের তুলনায় এবছর বেশি জমিতে পেঁয়াজ ও রসুনের আবাদ করেছেন শরীয়তপুরের চাষিরা। চড়া সুদে ঋণ নিয়ে পেঁয়াজের আবাদ করেছিলেন তারা। আবহাওয়া অনুকূলে থাকায় ফলনও হয়েছে ভালো, কিন্তু কৃষকের মুখের হাসি কেড়ে নিয়েছে নিম্নমুখী বাজার দর। শরীয়তপুরের পাইকারি বাজারগুলোতে বর্তমানে পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজি প্রতি 25 থেকে 30 টাকা দরে, আর রসুন বিক্রি হচ্ছে 20 থেকে 25 টাকায়। বর্ষ কম করার জন্য ফসলটা কম হয়েছে। এই দামে বিক্রি করে আমরা লাভবান হই না, আমরা লস খানিতে আছি। পুরো লস এখন কৃষকের উপায় নেই যা অবস্থা। আমাদের দাবি হলো সরকার যদি সাহায্য সুবিধা করে দেখে তাহলে আমাদের লেগে ভালো হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী প্রতি বিঘা জমিতে পেঁয়াজ উৎপাদনে কৃষককে ব্যয় করতে হয় 30 থেকে 35 হাজার টাকা। পেঁয়াজ উৎপাদন হয়েছে গড়ে 1.5 টনের মতো। সেই হিসেবে বিঘা প্রতি কৃষকের লোকসান গুনতে হচ্ছে 5,000 টাকা করে। 3 সাইজ করতে হয়, এবার লোন সব আপনি সব হয়ে যাচ্ছে, লোন হয়ে যাচ্ছে গা। আর ওখানে বড় সাইজের আমরা জানি নিব, এই বড় সাইজের বিছানা হইব না। বিদেশ থেকে আমদানি হয় পেঁয়াজের ন্যায্য মূল্য পাচ্ছেন না চাষিরা। দেশীয় উৎপাদন স্বাভাবিক রাখার বিষয়টি গুরুত্ব সহকারে নেওয়ার পরামর্শ কৃষি অধিদপ্তরের। উৎপাদন খরচের থেকে তাদের বিক্রি করে তারা লস হচ্ছে, এ কথাই কৃষক জানাচ্ছে আমাদের। এবং মৌসুমে সবসময় বাজারের দর কম থাকে, সেই বছর আরো কম। চলতি বছর শরীয়তপুরে 3,500 হেক্টর জমিতে পেঁয়াজ আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এর বিপরীতে আবাদ হয় 3,690 হেক্টর জমিতে। আর 38,500 মেট্রিক টন উৎপাদন লক্ষ্যমাত্রার বিপরীতে উৎপাদিত হয় 46,012 মেট্রিক টন পেঁয়াজ। অন্যদিকে রসুন আবাদও লক্ষ্যমাত্রা ছাড়িয়ে উৎপাদিত হয়েছে 28,106 মেট্রিক টন। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবারে আন্তর্জাতিক সংবাদ। মার্কিন নির্বাচনে প্রভাব বিস্তারের চেষ্টা, সাইবার হামলা এবং প্রতিহিংসামূলক কর্মকাণ্ডের অভিযোগে রাশিয়ার উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করল যুক্তরাষ্ট্র। সেই সাথে 10 রুশ কূটনীতিককেও বহিষ্কার করেছে বাইডেন প্রশাসন। প্রেসিডেন্ট জো বাইডেন স্বাক্ষরিত এক কার্যনির্বাহী আদেশে বলা হয়, 2016 এবং 2020 সালের প্রেসিডেন্ট নির্বাচনের হস্তক্ষেপের জন্য আরও 32 জন রুশ নাগরিকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এছাড়াও হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, রাশিয়া যদি ভবিষ্যতে দুদেশের সম্পর্ককে অস্থিতিশীল করে তুলতে চায়, তাহলে হোয়াইট হাউস নীতিগত এবং অর্থনৈতিক সহ সকল ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করবে। এবার ইফতারের সময়সূচি। এবার জানিয়ে দিচ্ছি ঢাকা ও আশপাশের এলাকা সহ বিভিন্ন জেলার ইফতারের সময়সূচি। আজ ঢাকায় ইফতার সন্ধ্যা 6:24, রাজশাহীতে 6:31, চট্টগ্রামে 6:15, সিলেটে 6:19, খুলনায় 6:23, বরিশালে 6:22, রংপুরে 6:31 এবং ময়মনসিংহে ইফতার সন্ধ্যা 6:25। এবার পার্টেক্স খেলার খবর। টি-20 স্পেশালিস্ট ডেভিড মিলারের 50-তে দিল্লি ক্যাপিটালসকে 3 উইকেটে হারিয়ে চলতি আইপিএলে প্রথম জয় পেল মুস্তাফিজের রাজস্থান রয়্যালস। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রথম ব্যাট করে 8 উইকেটে 148 রান সংগ্রহ করে দিল্লি। অধিনায়ক ঋষভ পান্ট দিল্লির পক্ষে সর্বোচ্চ 51 রান করেন। ম্যাচ সেরা রাজস্থানের পেসার উনাদ কাদ 15 রানে 3 উইকেট তুলে নেন। 29 রানে 2 উইকেট পান মুস্তাফিজুর রহমান। 149 রানের লক্ষ্য নেমে মাত্র 42 রানে 5 উইকেটে হারায় রাজস্থান। 43 বলে ডেভিড মিলারের 62 রানের ঝড়ের পর ক্রিস মরিসের 18 বলে 36 রানের তাণ্ডবে 7 উইকেটে 150 রান তুলে জয় নিশ্চিত করে রাজস্থান রয়্যালস। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শোনাম আরেকবার। সাপ্তাহিক ছুটির দিনে লকডাউনে শুনশান রাজধানীর প্রধান সড়ক, নিত্যপণ্যের বাজারে ক্রেতার উপস্থিতি কম। প্রবাসীদের কর্মস্থলের ফেরা নিশ্চিত করতে মধ্যপ্রাচ্যের 4 দেশ ও সিঙ্গাপুরে কাল থেকে বিশেষ ফ্লাইট।
খালেদা জিয়ার করোনা সংক্রমণ খুবই সামান্য, অক্সিজেন স্যাচুরেশন ভালো, জানালেন ব্যক্তিগত চিকিৎসক। এভারকেয়ার হাসপাতালে সিটি স্ক্যান। এবং কক্সবাজার সৈকতে ভেসে আসা 2 তিমির মৃত্যু অস্বাভাবিক, বলছেন সামুদ্রিক মৎস্য গবেষকরা। কারণ অনুসন্ধানে চলছে তদন্ত। দর্শক, এই ছিল এখনকার মতো সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN বাংলা নিউজ।